আসসালামু আলাইকুম। শুরু করছি নিতুর মাহবুব ভাই, পর্ব ৭। ক্লিনিকে নিতুকে থাকতে হলো ৪ দিন। ৪ দিনে নিতুর ২ দিন একদম বেহুশে কেটেছে। ধুমজ্বরে শরীর শুকিয়ে একরাশ অরুচি নিয়ে নিতু যখন বাড়ি ফিরল, তার মনে হলো তার জীবনের অনেক কিছুই বদলে গেছে। অনেক কিছু। মাহবুব ভাই নামক কষ্টটা বুকে অত চাপ দিচ্ছে না, নিজেকে স্বাধীন লাগছে, ভালোবাসার দায়িত্ব থেকে মুক্ত লাগছে। আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকালে আয়নার নিতুর সাথে কথা বলতে ভালো লাগছে। সে রুমে এসেই মাহবুব ভাইয়ের সব ছবি পুড়িয়ে ফেলল। আর এদিকে জ্বর হওয়া মুখের অরুচি যেন নিতুর জন্য একটা মঙ্গলজনক শক্তিতে পরিণত হলো। মাহবুব ভাইয়ের ঘোর দূর করতে সেটা কাজ করতে লাগলো টনিকের মতো। খেতে বসলে সে নাক কুঁচকে যখন খাবারের দিকে তাকায়, তার মনে হয় মাহবুব ভাই প্লেটে বসে আছেন। সে তখন খাবারটাকে ইচ্ছে মতো ছানাছানি করে ফেলে দেয়। মাহবুব ভাই ভেবে রুটি ছিঁড়তে ছিঁড়তে টুকরো করে, তাতে থু করে ফেলে দিলে এক অজানা শান্তি মনে আসে। কলেজে প্রতি ক্লাসে সে আগের থেকেও বেশি মনোযোগী। নিজের পড়াশোনায় তখন অন্যরকম আনন্দ। কেমিস্ট্রি বইয়ের প্রতিটা রিয়াকশান সে মাহবুব ভাই ভেবে এক নিমিষেই কেটে কুটে সলভ করে ফেলে। ক্যালকুলাসের সবগুলো জটিল সমস্যা সে মাহবুব ভাই ভেবে ফাটিয়ে সলভ করে। ইয়ার ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে নিতু ফার্স্ট হয়ে গেল। এর মাঝে বড় চাচি একদিন বললেন, নিতু হুট করে পড়াশোনা এত ইমপ্রুভ করছে, দ্যাটস অ্যামেজিং। এটা অ্যাপ্রিসিয়েট করে বাড়িতে একটা ডিনার রাখলে কেমন হয়? বাবাও সায় দিলেন এতে। সবাইকে বলা হোক, পড়াশোনায় এত ডুবে থাকলেও তো চলবে না, একটু হইচইও দরকার আছে। সবাইকে আসতে বলিনি তো? সবাইকে মানে? এই তো রূপা, মুকুল, মাহবুব, নীলু। নিতু গম্ভীর গলায় বলল, সামান্য একটা ইয়ার ফাইনালের রেজাল্টের জন্য সবাইকে এত ডাকাডাকির কী আছে? তাছাড়া আমার এখন কাজিনদের সাথে কথা বলতে ভালো লাগে না। বড় চাচি বিস্মিত গলায় বললেন, পড়াশোনা করতে গিয়ে তুমি আবার সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছ না তো নিতু? ইদানিং দেখছি তুমি ইন্ট্রোভার্টদের মতো আচরণ করছো। কোনো কাজিনের ফোন ধরছো না, কোনো ফ্যামিলি ফাংশনে যেতে চাইছো না, নিথিশার বার্থডেতেও গেলে না। ওয়াই? আমি পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে চাই চাচি। কোনো ধরনের ফ্যামিলি গ্যাদারিংয়ে আমায় না ডাকলে বরং ভালো হয়, এতে সময় নষ্ট। আমি আর কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠানে জয়েন করতে চাই না বলেই নিতু গটগট করে বড় চাচির সামনে থেকে চলে এলো। বাবা ও বড় চাচি বিস্মিত হয়ে দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। তার কিছুদিন পরেই নিতুর লীনা আপুর বিয়ে ঠিক হলো। বাড়ি শুদ্ধ সবাই যখন বিয়েতে যাবার জন্য তৈরি, নিতু ভারী গলায় বলল, আমি যাব না মা। যাবি না মানে? বাড়িতে একা থাকবি কি করে? একা তো নই, বড় চাচা তো আছেন। একা পারবি? নিতু নরম স্বরে বলল, খুব ভালো পারবো মা। তারপর মনে মনে বলল, তুমি তো জানো না মা, এখন থেকে আমার জীবনের সব কিছু আমি একা করব। আমি যে একা একা সব কিছু করতে পারি, এটা আমি আমার মনের কাছে প্রমাণ করতে চাই। লিনার বিয়ে তো, তাও আবার বড় আপার দেওরের ছেলের সাথে। এপিঠ ওপিঠ দুদিক থেকে সব আত্মীয়রা আসবে। তুই কিন্তু মিস করে গেলি। নিজেদের মধ্যে বিয়ে, কত মজা হবে ভাবতে পারছিস? মা অতি উৎসাহী ভঙ্গিতে ব্যাগ গুছিয়ে নিতে লাগলেন। নিতু হুট করেই বলল, মা, আমায় কখনো আত্মীয় স্বজনের মাঝে বিয়ে দিও না, কথা আসলেও না। এখন তোর বিয়ে নিয়ে কে ভাবলো? সে তো অনেক দেরি, আগে থেকে বলে রাখলাম। আত্মীয় আর ডিফেন্সে জব করা লোক, এই 2 ক্যাটাগরির পাত্র বাদ দিয়ে খুঁজবে। মা হেসে ফেললেন, বাহ, বিয়ে নিয়ে তুই তো অনেক সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, এই 2 ক্যাটাগরি বাদেই খুঁজবো। তা কবে বিয়ে করবি বল তো? এইচএসসির পর? আরও পরে। ইচ্ছে ছিল না বিয়ে করার, তোমরা কষ্ট পাবে তো, তাই করব। বলতে বলতে নিতু কেঁদে ফেলল। মা মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা একদম কষ্ট পাবো না। তোর যদি কখনো বিয়ে করতে ইচ্ছে না করে, করবি না। রানু তো বিয়ে করেনি, তাতে তো আমরা রাগ করিনি।
বাবা রাগ করবে আমি জানি, বাবার খুশির জন্য একটা বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা বিয়ে না হয় করিস, তাই বলে বিয়ের কথা ভেবে এক্ষুনি কেঁদে ভাসাতে হবে না, সে যখন হবে তখন দেখা যাবে। নিতু চোখ মুছে হাসল, তাৎক্ষণিক সিদ্ধান্ত পাল্টে বলল, বিয়েতে যাব মা, এখন যেতে ইচ্ছে করছে। বড় আন্টির বিয়েতে এসে নিতু এই প্রথম অনুভব করল সে অনেক বিশেষ। সব কাজিনরা শুধু নিতু নিতু করছে, অথচ এক মাহবুব ভাইয়ের জন্য সে সবার থেকে দূরে ছিল। নীলুপু তো নিতুকে জড়িয়ে ধরেই রাখলেন ঘণ্টাখানেক। সবাই ঘিরে বসে নিতুকে। তোকে অনেক দিন পরে দেখলাম রে নিতু, তুই তো বাবা পড়াশোনায় ফাটিয়ে দিচ্ছিস শুনলাম। আরে ধুর, তোর কি জ্বর হবার পরই এই পড়াশোনার বাতিকে পেল নাকি? নিতু তখন জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে চুপ করে তাকায়। সবাই তাতে আরও অবাক হয়। নিতুরা যেদিন গেল তার পরদিন ভোরেই মাহবুব ভাই হাজির, সাথে একদল মেয়ে বান্ধবী, ছেলেও আছে একদল। সবাই হুমড়ি খেয়েই ছুটে গেল মাহবুব এসেছে শুনে। শুধু নিতু হাই তুলতে তুলতে বলল, পর্দাটা আরও টেনে দিয়ে যা পলু, আলো লাগছে চোখে, আমি ঘুমাবো আরও কিছুক্ষণ। সে কিরে, মাহবুব ভাইরা এলো, দেখতে যাবি না? ওরা 12 জনের একটা গ্রুপ এসেছে, নিজেরাই গান করবে, এক ট্রাক বোঝাই করে বাদ্যযন্ত্র নিয়ে এসেছে। নিতু জবাব না দিয়ে গাঢ় ঘুমে ডুবে পড়ল। সেই ঘুম ভাঙল দুপুর 12টায়। সকালের নাস্তা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। নাস্তায় বসে শক্ত আর নেতিয়ে যাওয়া রুটি ছিঁড়তে গিয়ে নিতুর একটুও বিরক্তি এলো না, বরং মনে হলো তার এই ঠান্ডা নাস্তাটাই ভালো লাগছে। সে চেয়ার ছেড়ে বড় ডাইনিং টেবিলটাতে উঠে নাস্তার প্লেটটা কোলে নিয়ে আসন করে বসল। আজ সব কিছু এত ভালো লাগছে কেন, এত স্বতঃস্ফূর্ত, আহা! তক্ষুনি মাহবুব ভাই এলেন এবং বিকট স্বরে চেঁচালেন, নাস্তা কি আছে নাকি শেষ? বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়ার এমন কষ্ট পাবো জানলে আসতামই না। কিরে নিতু, তুই নিজেই টেবিলে উঠে নাস্তা সেজে বসে আছিস নাকি? নিতু জবাব দিল না। সাদা ফুল হাতা শার্টে মাহবুব ভাইকে মাখনের মতো লোভনীয় লাগছে। এই যে তিনি একটু করে শার্টের হাতা ভাঁজ করে নিয়েছেন, এতে তাকে আরও বেশি স্টাইলিশ লাগছে। তিনি কি আরও বেশি চিকন হয়ে গেছেন? নিতু কি কড়া চোখে একবার দেখে নেবে? তাকাতে গিয়ে নিতু টের পেল তার হাত পা কাঁপছে, বেশ কাঁপছে। নিতু নিজেকে সামলাতে মনে মনে প্রার্থনা করল, আল্লাহ কেউ আসুক, কেউ আসুক। উফ! প্রার্থনা কবুল হলো। শিলাফুপি এলেন। শুধু শুধু চেঁচাবি না মাহবুব, সকাল থেকে তোর নাস্তা 3বার করে পাতে বাড়া হলো, তোকে তো আর পাওয়া গেল না। নাস্তা খাওয়ার কি সময় আছে? আমি তো আর কম্বল গায়ে দিয়ে দিনকে রাত বানিয়ে ঘুমাচ্ছিলাম না, কাজ করছিলাম। নিতু এই সুযোগে টেবিল থেকে নেমে পড়ল। তুই কই যাচ্ছিস নিতু? বসার ঘরে যাই ফুপি, টিভি দেখতে দেখতে নাস্তা করব। ফ্রিজ থেকে মাহবুবকে 1 বোতল ঠান্ডা পানি দিয়ে যা। ইস, ঘেমে ছেলেটা একদম জবজবা হয়ে গেছে। মাহবুব ভাই বিরক্তিকর শব্দ করলেন, শুধু এই ঘাম? সকাল থেকে অন্তত 10 বার ঘেমে শুকিয়েছি, সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। নিতু রোবটের মতো ফ্রিজ থেকে পানি বের করলো। বোতলটা নিয়ে টেবিল অবধি আসবার শক্তি যেন নিতুর ছিল না। মাহবুব ভাই আহ্লাদি স্বরে বললেন, আর একটু মাংসের তরকারি নিয়ে আসো তো ফুপি, খুব ভালো হয়েছে খেতে, তুমি রেঁধেছ? শিলা ফুপি তরকারি আনতে চলে গেলেন। নিতু পানির বোতলটা টেবিলে রাখতে যাবে, মাহবুব ভাই খপ করে নিতুর হাত ধরে ফেললেন। জ্বর হয়ে নাকি তোর মাথাটা গেছে একেবারে? শরীরও তো গেছে, সেবার তোর জ্বর হলো কেন রে? কি জ্বর, বাত জ্বর নাকি দাঁত জ্বর? নিতু জবাব দিল না। মাহবুব ভাই আরও শক্ত করে চেপে ধরলেন নিতুর হাতটা, যেন এক্ষুনি মট করে ভেঙে দেবেন। বড়রা কিছু জিজ্ঞেস করলে জবাব নেই, দেব থাপ্পড়। মুখ কি অচল, বেয়াদব? নিতু পাথর গলায় বলল, হাত ছাড়ুন মাহবুব ভাই। মাহবুব ভাই নিতুর গলার স্বরে চমকে গেলেন। ওহ, তোর হাত ধরে ফেলেছি নাকি? আমি ভাবলাম পানির বোতল। যেরকম শক্ত হাত তোর, কোনটা যে পানির বোতল কোনটা যে হাত বোঝাই যায় না। নে বস, আমার রুটিগুলো ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে ভিজিয়ে দে তো, টায়ার্ড লাগছে খুব। মাহবুব ভাই শার্টের কলারটা ওপরে তুলে উহ বলে চেয়ারে ঘাড় সিথান করে বসলেন। আমি রুটি ছিঁড়তে পারবো না।
এই সামান্য কাজটা? মাহবুব ভাইয়ের কথা শেষ হলো না। নিতু তার আগেই বলল, আমার নিজের নাস্তাই বাকি এখনো। এমনিতে আমার আজ নাস্তায় অনিয়ম হয়ে গেছে। নিতু তার নিজের নাস্তার প্লেটটা নিয়ে চুপচাপ বেরিয়ে এলো। একটুও পেছন ফিরে দেখল না। তাকালে সে ঠিক দেখতে পেত মাহবুব ভাই পুরো এক বোতল পানি কেমন ডব ডব করে নিজের নাস্তার প্লেটে ঢালছিলেন। দুপুরে গোসলের আগে নিতু ব্যাগ থেকে কাপড় বের করছে, তখন মাহবুব ভাই দরজায় উকি দিয়ে বললেন, তোর কাছে দাঁত মাজার ব্রাশ আছে নিতু? বলতে বলতে তিনি ঘরে এসে দরজা আটকে দিলেন। নিতু জবাব দিল না। কিরে, শুনতে পাচ্ছিস না? দাঁত মাজার ব্রাশ বলছি তো, আছে। নিতু না তাকিয়েই বলল, কেন? সাউন্ড বক্সে অনেক ময়লা জমে আটকে আছে, পরিষ্কার করতে ব্রাশ লাগবে। আওয়াজ গড়গড় করছে। রাগে নিতুর মাথায় রক্ত চলে গেল। আমার ব্রাশ দিয়ে সাউন্ড বক্স পরিষ্কার? কিন্তু মুখে শান্ত ভাব এনে বলল, আমার কাছে কোনো ব্রাশ নেই মাহবুব ভাই। বলিস কি রে, দাঁত মাজিস না তুই? না মাজি না। মুখে গন্ধ হয় না তোর? আপনি দরজা বন্ধ করেছেন কেন? আমি করলাম নাকি? ওটা তো পাল্লা ভারী বলে নিজে থেকেই আটকে গেল। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে বলছি? নিতু জামার ভাঁজ খুলে বিছানায় রাখতে রাখতে বলল, মিথ্যে বলেছেন, এবং এক্ষুনি দরজা খুলে বেরিয়ে যাবেন। মাহবুব ভাই কিছুক্ষণ চুপচাপ নিতুর দিকে তাকিয়ে থেকে বললেন, একটা ব্রাশ থাকলে দিয়ে দে, চলে যাই। নিতু চেপে রাখা চিৎকারে চোখ রাঙিয়ে বলল, বললাম তো আমার কাছে ব্রাশ নেই, আমি দাঁত মাজি না। এই যে দেখুন আমার মুখে গন্ধ নেই। কথা ক্লিয়ার? নিতু মাহবুব ভাইয়ের মুখের কাছে এসে বড় করে হয়ে নিঃশ্বাস ছাড়ল। মাহবুব ভাই নিতুর বাঁ হাতটা তখন পেছন ক্যাজা করে ধরে ফেললেন। নিতুকে চোখ রাঙিয়ে ঠেলতে ঠেলতে দেয়ালে চেপে ধরলেন। কত বড় বেয়াদব, বলে কিনা মুখে গন্ধ নেই। দেখি কর কর। আমার তো মনে হচ্ছে তোর মুখে এই পৃথিবীর সব গন্ধ। দেখি ঠোঁটমেল। আমাকে ধারালো কথা বলা এত চাপার জোর আসে কোত্থেকে তোর? মুখ খোল, এখনই চাপা তুলে ফেলবো তোর। নিতু দু ঠোঁট শক্ত করে চেপে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে বলল, আপনি একটা চূড়ান্ত ইতর মাহবুব ভাই। প্রতিদিন দাঁত মাজবি 2বার, না তোর জন্য 4বার। তুই কি করবি নাকি কেলিয়ে তোকে? গন্ধটা না শুকে তো তোকে আমি ব্রাশের প্রেসক্রিপশনটা দিতে পারবো না। মাহবুব ভাই ডান হাতে নিতুর দুগাল চেপে ধরলেন। নিতু বলে কোকিয়ে উঠল। দরজায় দরাম দরাম কিল। পলাশ ডাকছে, নিতু নিতু নিতু। মাহবুব ভাই নিতুকে ছেড়ে দিলেন। নিতু কপাল মুছল। মেঝেতে গড়িয়ে পড়া ওড়না তুলে নিয়ে গায়ে পড়ল। চুলটা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আয়না দেখল। দরজা খুলতেই পলাশ হুড়মুড় করে ঘরে ঢুকে এলো। তুই এখানে নিতু? বড় খালুরা এসেছেন, তোকে খুঁজছেন। নিতু ঠাস করে পলাশের গালে চর বসিয়ে দিল। তুই কি জানিস পলু, তুই এই পৃথিবীর সব থেকে বেয়াদব আর বখাটে ছেলে? নিতু কথাটা বলল মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে। যাহ বাবা, বেয়াদবির কি করলাম? এই যে এত জোরে চেঁচিয়ে ডাকলি আমাকে। চেঁচিয়ে ডাকলি বেয়াদবি হয়ে গেল? আবার মুখে মুখে তর্ক করছিস, শয়তান। নিতু আরেকটা চর বসিয়ে দিল এবং তারপর সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মেরে বেরিয়ে গেল। নিতু চলে যেতেই মাহবুব ভাই পলাশকে ঠাটিয়ে আরেকটা চর মারলেন। যাহ শালা, আবার কি করলাম? মহা অপরাধ করেছিস। এই যে নিতু তোকে চর মেরে চলে গেল, তুই এমনি যেতে দিলি। ছেলে হয়ে আধা আঙুল মেয়ের চর খাচ্ছিস। তুই তো ছেলে নামের কলঙ্ক। ও তো এমনি মারলো, মেয়ে হয়ে চর মেরে দিল, আর তুই এমনি বলছিস? আমি হলে নিতুকে নদীতে চুবিয়ে দিতাম। সামান্য একটা চরের জন্য নদীতে চুবাতে হবে? দরকার হলে সমুদ্রে চুবাতে হবে। মাহবুব ভাই পলাশের গায়ে একটা ল্যাং মেরে বেরিয়ে গেলেন। সন্ধ্যা নাগাদ নিতু সবাইকে ডেকে ঘোষণা দিল তার দাঁত ব্যথা। সে কিরে, তুই রাতে গান গাইবি না? মাহবুব ভাই এত বাজিয়ে টাজিয়ে নিয়ে এলো। দাঁত ব্যথায় তো কথাই বলতে পারছি না, আবার গান? কোনো চান্সই নেই। পর্ব 8। রাতে গানের অনুষ্ঠানে নিতু সবাইকে অবাক করে দিয়ে মাস্ক মুখে বেশ উৎসাহী হয়ে বসল। সবাই গানের জন্য রিকোয়েস্ট করতেই বলল, যারা বিশেষভাবে আমার গান শুনতে আগ্রহী তাদের জন্য আমি একটু কষ্ট করতেই পারি, তবে গান হবে খালি গলায়। সে কিরে, এত বাদ্যযন্ত্রের মাঝে এমনি গান? আমি সাধারণ গাই, এই বড় বড় ইনস্ট্রুমেন্টসের সাথে কখনোই গাইনি।
মাহবুব ভাই ড্রামকে লাথি মেরে উল্টে ফেলে দিলেন। নিতু তার তোয়াক্কাই করল না। সে লম্বা টান ধরল। অন্তরে বিষ ঢালে বাসি শুধু পোড়ায়ও প্রাণ গরলে। চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, এবং গানটা খুব ভালোভাবেই গাইল। গান শেষে মাহবুব ভাই কিছু বলবেন বলে পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন, নিতু তার আগেই উঠে বলল, আমি যাই, হট্টগোল থেকে মাথা ধরে গেছে। পলু আয়, আমার সাথে বসবি চল, কাঁচকলা আর তেঁতুল দিয়ে ভর্তা করব, ধনেপাতা কুচি করে কেটে দিবি আয়। পলাশ মহানন্দে উঠে এলো। পলাশের সাথে মুকুল এলো, নীলু এলো। এমনি করে প্রায় ৫-৬ জনের একটা গ্রুপ নিতুর সাথে উঠে চলে এলো। এক পর্যায়ে দেখা গেল মাহবুব ভাইয়ের গানের আসর ছেড়ে নিতুর ভর্তার আসরে সবাই চলে এসেছে। নিতু সবাইকে নিয়ে সেই আসরে গোল হয়ে বসল। আসরের মধ্যমণি সে। কত রাজ্যের যে আলোচনা। গল্পের এক ফাঁকে নিতুর মনে হলো মাহবুব ভাইয়ের খপ্পরে পড়ে তার ভেতরের নিতুটা যে কত স্পেশাল, এতদিন তো তা জানাই হয়নি। বিয়ের দিনে সবাইকে অবাক করে দিয়ে নিতু নীল আর ধবধবে সাদার কম্বিনেশনের লেহেঙ্গা পরল। 2 হাত ভর্তি নীল সাদা মেশানো স্টিলের চুড়ি, কানে সাদা মুক্তোর লম্বা দুল, গলায় সাদা আর নীল পুঁতির ভারী মালা, চোখে নীল সানগ্লাস, কপালে সাদা পাথরের টিকলি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। বিয়ের ফাংশনের এক ফাঁকে মাহবুব ভাইকে দেখা গেল নীল পাঞ্জাবি পরেছেন। খাবারের সময় নিতুর সাথে দেখা হতেই তিনি চোখ কপালে তুলে বললেন, তুই নীল পরলি যে? ওহো, আমাকে ফলো করে? নিতু প্রথমে কথাটা না শোনার ভান করল। মাহবুব ভাই আবার বললেন, নীলের সাথে সাদা কোন বুদ্ধিতে পড়লি? মনে হচ্ছে সাদা আর্ট পেপারে হাতের ধাক্কা লেগে একটা নীল রঙের ডিব্বা উল্টে পড়ে গেছে। নিতু মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, তারপর আরও মিষ্টি করে বলল, ইস, সেরকম মনে হচ্ছে নাকি? মাহবুব ভাই একটু চমকে গেলেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, একটু খেয়াল করবি না কিসের সাথে কি ম্যাচিং হয়? কনটেম্পোরারি কালারগুলো আমি আবার ভালো বুঝি। তোর তো মাথার পুরোটাই ফাঁকা। এরপর থেকে কিছু পড়লে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করব মাহবুব ভাই, সাজেশন দিয়ে দেবেন। এখন আপনি কি দয়া করে অন্য টেবিলে খেতে বসবেন? আপনি এখানে বসলে আমি অন্য টেবিলে বসবো। মাহবুব ভাইয়ের মুখটা বড় হা হয়ে এলো। এক টেবিলে বসলে সমস্যা কি? আপনি সিনিয়র মানুষ। তাছাড়া একটা নীল রং ঘেঁটে যাওয়া আর্ট পেপার আপনার সাথে বসে ভাত খাচ্ছে, এটা দেখে যদি আপনার খাওয়ায় সমস্যা হয়, ওকে ফাইন, আমিই যাচ্ছি। নিতু নরম করে হেসে উঠে এলো। নিতুর সাথে সাথে পলু আর বকুলও উঠে এলো। নিতু জমিয়ে খাওয়া দাওয়া শেষে বিশাল এক খিলি পান মুখে পুরে যখন পুকুর ঘাটের সিঁড়িতে বসেছে, অমনি মাহবুব ভাই হাজির। তুই পান খাচ্ছিস? নিতু মাথা নেড়ে হাসল। পান খাচ্ছিস? ইয়েস। মাহবুব ভাই গলার স্বর পঞ্চমে তুলে বললেন, পান খাবার মতো এত দুঃসাহস তোর হয় কি করে? ফাজিল, পান ফেল, এক্ষুনি ফেল, মারবো এক চড়। নিতু উঠে দাঁড়ালো, শব্দ করে পানির পিচকি ফেলল। আঙুলের মাথা থেকে একটু চুন মুখে নিয়ে মাহবুব ভাইয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। হাসি মুখ করে মধুর স্বরে বলল, মাহবুব ভাই, আপনি কি জানেন, আপনি যখন এরকম চেঁচিয়ে কথা বলেন, আপনাকে তখন দেখতে প্রসব বেদনায় ছটফট করা কালো বিড়ালের মতো দেখায়, যে বিড়ালের 2টো বাচ্চা হয় আর একটি দরজায় আটকে আছে, একদম সেরকম। আরেকটা ব্যাপার, ইদানিং আমি লক্ষ্য করে দেখেছি আপনার আচার আচরণ অসুখ করে লোম ঝরে যাওয়া রাস্তার সেই প্রাণীটার মতো। প্রাণীটার নাম আমি এই মুহূর্তে মুখে আনছি না, কারণ আপনি আমার বড়। আফটার অল আমি বড়দের সম্মান করতে জানি, এটা আমি খুব মানিও। তাও বেয়াদবি নেবেন না প্লিজ। আমার মনে হলো আপনাকে একটু ওয়ার্ন করা দরকার, তাই বললাম। মাহবুব ভাই হাঁ করে তাকিয়ে আছেন। নিতু 2টো সিঁড়ি লাফ দিয়ে উঠে আবার পানের পিক ফেলল। ঘুরে তাকিয়ে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি সরি মাহবুব ভাই। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ব্যাপারে কনসার্ন না দেখালে ভালো হয়। ইট ইরিটেটস মি। আমার কেন জানি মনে হয় আপনি আমার ভালো চান না। আপনি আমার নাম ধরে ডাকলে অশান্তি হয় খুব। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি?
আমি সাধ্যমতো ভদ্রভাবে বললাম। এরপর বোধহয় আর এভাবে বলতে পারবো না, সরি। কথাগুলো বলে নিতু সিঁড়িগুলো লাফিয়ে বেয়ে উপরে চলে এলো। পেছনে তাকালে সে ঠিক দেখতো মাহবুব ভাই মাথা ঘুরে পুকুরে পড়ে গেছেন। বৌভাতের দিন লিনাপুর শ্বশুরবাড়ি যাবার সময় নিতু যখনই গাড়িতে বসতে গেল শুনল এর সামনের সিট মাহবুব ভাইয়ের। নিতু প্রথমে খুব স্বাভাবিকভাবেই গাড়িতে বসলো, তারপর হুট করে বলল, গরম লাগছে বেশি, আমি অন্য গাড়িতে যাব। নিতু নেমে এলে এবং অন্য গাড়িতে উঠতে যাবে তখন মাহবুব ভাই রক্তচক্ষু করে ছুটে এলেন। তুই গাড়ি থেকে নেমে এলি কেন? তুই একজন নামায় কত গোলমাল বেঁধেছে জানিস? আমি হিসেব করে লোক বসিয়েছি, নেমে এলি কেন? হ্যাঁ, এত সাহস বেড়েছে কেন তোর? আমার জন্য গোলমাল বাঁধলে দরকার পড়লে আমি যাব না। আপনি এত হাইপার কেন হচ্ছেন মাহবুব ভাই? একটা সামান্য সিটই তো। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীব্যাপী ধ্বংসাত্মক ভূমিকম্প হচ্ছে। এই যে আমি সিট ছেড়ে দিলাম, হ্যাপি? মাহবুব ভাই গাড়িতে রাখা পানির বোতলটা নিতুর মাথায় ঢেলে দিলেন। বড় খালা ছুটে এলেন। কিরে নিতু, কি হয়েছে? নিতু ঠান্ডা স্বরে বলল, আমি ওই গাড়ি থেকে নেমে এসেছি বলে মাহবুব ভাই আমার মাথায় পানি ঢেলে দিয়েছেন। গতকাল তিনি। মাহবুব ভাই চেঁচিয়ে বললেন, আমি ইচ্ছে করে ঢালিনি পুপি। নিতু বসতে গেল, ক্যাপটা খোলা ছিল, নিতুর মাথায় পড়ে গেল। দাঁড়া নিতু, আমি এক্ষুনি টাওয়াল নিয়ে আসছি। প্লিজ আপনি টাওয়াল আনবেন না, আমি চেঞ্জ করতে এমনিতেও ভেতরে যাব। বৌভাত ক্যান্সেল হলো, ব্যাপার না, থাক। মাহবুব ভাই ঘোষণা দিলেন তিনি বৌভাতে যাচ্ছেন না, তার মাথা ব্যথা। তার কিছুক্ষণ পরই দেখা গেল নিতু দারুণ করে সেজেগুজে এসে গাড়িতে বসলো। নিতু যেই গাড়িতে বসলো মাহবুব ভাই কিল মেরে গাড়ির জানালার একটা কাচ ফাটিয়ে দিলেন, যেন কিছুই হয়নি। নিতু এমনভাবে বলল, যাক, এবার পেছনের সিটেও বাতাস লাগবে।